ন্যায় সংহিতায় ছেলেদের জন্য দারুণ সুখবর। এবার ছেলেদের হয়রানি অনেকটাই কমিয়ে দিল এই নতুন আইন। নয়া ফৌজদারি আইনে যৌন নিগ্রহকে লিঙ্গ নিরপেক্ষ করা হয়েছে, অর্থাৎ ছেলে হোক বা মেয়ে, এবার যদি কেউ যৌন নিগ্রহের শিকার হয়ে থাকে তাহলে উপযুক্ত বিচার পাবেই পাবে। ভারতীয় ন্যায় সংহিতায় নির্যাতিত এবং অপরাধীর ক্ষেত্রে যৌন অপরাধে লিঙ্গ বৈষম্য করা হবে না। সেক্ষেত্রে নাবালিকার পাশাপাশি নাবালকের যৌন হেনস্থাতেও শাস্তির ব্যবস্থা থাকছে, যা এক কথায় ছেলেদের জন্য বিশাল বড় একটি সুখবর। এতদিন মেয়েরা যৌন নিগ্রহের শিকার হলে বিচার পেত, অন্যদিকে পুরুষেরা যৌন নির্যাতনের শিকার হলেও সেভাবে বিচার ব্যবস্থা পেতই না, বরং মুখ ফুটে বলতেই পারতো না। তবে এবার আর সেই সব থাকছে না, এবার ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই সমান। ভারতীয় দণ্ডবিধির 366A ধারায় নাবালিকা কথাটির উল্লেখ ছিল, কিন্তু ভারতীয় ন্যায় সংহিতায় এই কথাটির বিলোপ করা হয়েছে। নয়া আইনে বলা হচ্ছে 18 বছরের কম বয়সী ছেলে ও মেয়ে উভয়েই যৌন নিগ্রহের শিকার হতে পারে। তাই ভারতীয় দণ্ডবিধিতে যে নাবালিকা কথাটি ছিল তার বদলে ভারতীয় ন্যায় সংহিতার 96 অনুচ্ছেদে শিশু অর্থাৎ চাইল্ড কথাটি ব্যবহার করা হচ্ছে। নাবালিকার পাশাপাশি নাবালকের যৌন নিগ্রহও এবার থেকে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে, এমনই ব্যবস্থা করা হয়েছে নতুন আইনে। ভারতীয় দণ্ডবিধির 66B ধারাকেও ভারতীয় ন্যায় সংহিতায় লিঙ্গ নিরপেক্ষ করা হয়েছে। এক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধিতে উল্লেখ ছিল বিদেশ থেকে কোনো নাবালিকাকে নিয়ে আসা অপরাধ। নয়া আইনে নাবালিকার জায়গায় বিদেশ থেকে নাবালক ও নাবালিকাকে আনা কথাটির উপর জোর দেওয়া হয়েছে এবং এই কথাটি ব্যবহার করা হয়েছে। নয়া আইনের 141 অনুচ্ছেদে বলা হয়েছে 21 বছরের কম বয়সী কোনো মেয়ে অথবা 18 বছরের কম বয়সী কোনো ছেলেকে অবৈধভাবে যৌন সম্পর্ক স্থাপনের জন্য তাদের প্রলুব্ধ করে ভারতে নিয়ে আসা হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হিসেবে বিবেচিত হবে। নাবালক নাবালিকা ধর্ষণের ক্ষেত্রে শাস্তিটিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো 12 বছরের কম, 16 বছরের কম এবং 18 বছরের কোনো নাবালক নাবালিকা ধর্ষণের শিকার হলে অভিযুক্তের জন্য নির্যাতিত এবং নির্যাতিতার বয়স বিবেচনা করে শাস্তির সংস্থান রাখা হয়েছে, অর্থাৎ আগের থেকেও আরও কড়াকড়ি হতে চলেছে। দ্বিতীয়টি হলো ন্যায় সংহিতায় একটি নতুন অধ্যায় যুক্ত করা হয়েছে, যার শিরোনাম মহিলা ও শিশুদের বিরুদ্ধে অপরাধ। এই অপরাধের ক্ষেত্রে বিধিতে বদলের প্রস্তাব দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে অপরাধের নয়া সংজ্ঞায় এই রকম বিধি রাখা হয়েছে যাতে সব নাবালক মেয়ের গণধর্ষণের অপরাধে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাবাসের সাজা হবে। এতদিন ভারতীয় দণ্ডবিধিতে শুধুমাত্র 12 বছরের কম বয়সী মেয়েদের গণধর্ষণের এমন বিধিবিধানের বন্দোবস্ত ছিল, তবে এবার থেকে 12 বছরের কম বয়সী মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এই রকমই কঠোর এবং কড়াকড়ি বিধিনিষেধ লাগু করা হয়েছে। 3 নম্বর পরিবর্তনটি কি? 3 নম্বর পরিবর্তনটি হলো এবার থেকে আরও বেশি উল্লেখযোগ্য পরিবর্তন আনা হচ্ছে দাম্পত্য সম্পর্কের ধর্ষণের ক্ষেত্রে। এতদিন দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ধর্ষণের অভিযোগ গ্রাহ্য হতো যদি স্ত্রীর বয়স 15 বছরের কম হতো। সেক্ষেত্রে নয়া আইনে তা বাড়িয়ে 18 বছর করা হয়েছে। এবার থেকে বৈবাহিক ধর্ষণের বিষয়টিকে অপরাধ হিসেবে আর গণ্য করা হবে না এবং স্বীকৃতি দেওয়া হবে না। তবে এক্ষেত্রে অনেকেই প্রশ্ন তুলছে, যদি বিবাহের পরেও জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার মতন ঘটনা ঘটে সেক্ষেত্রে সেটি কি ধর্ষণের পর্যায়ে যাবে নাকি যাবে না। এতদিন কিন্তু বিবাহের পরেও স্ত্রীর অনিচ্ছা সত্ত্বেও যদি শারীরিক সম্পর্ক স্থাপন করা হতো সেক্ষেত্রে ধর্ষণের মামলা রুজু হতো। তবে এবার থেকে কি হবে? এবার থেকে বিয়ের পরে যদি কোনো মেয়ের অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক সম্পর্ক স্থাপন করা হয় সেক্ষেত্রে বিষয়টি কোন দিকে যাবে সে নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে। প্রথম কথা, ওনারা যে পক্সো আইনের কথা বলছেন, নাবালিকার জায়গায় নাবালক, পক্সো আইন কিন্তু আগেও জেন্ডার নিউট্রাল ছিল। হ্যাঁ, আমাদের দেশে দুটি আইনই জেন্ডার নিউট্রাল ছিল, একটা পক্সো, একটা অ্যাসিড অ্যাটাক ভিকটিমদের জন্য, কিন্তু প্রয়োগ হতো না, পাত্তা দেওয়া হতো না, সেটা অন্য কথা। সে পক্সোতে নাবালিকার জন্যই বা কজনের নথিভুক্ত করা হয় কথা।
আর একেবারেই যৌন অপরাধ লিঙ্গ নিরপেক্ষ হয়নি। জানতে চাই যে রেপের জন্য পুরুষ মানুষেরও তো রেপ হয়, তারা গিয়ে করতে পারবেন অপরাধ নথিভুক্ত? বা ফলস যে কেসগুলো হচ্ছে রেপের, তারা শাস্তি পাবেন? জানতে চাই কিসের 498 যেটা এখন 86 হয়েছে সেটা হলো লিঙ্গ নিরপেক্ষ? পুরুষ মানুষ নির্যাতিত হলে গিয়ে জানাতে পারবেন থানায় যে তারা নির্যাতিত স্ত্রীদের হাতে বা শ্বশুর বাড়ির হাতে? পারবেন জানাতে? বা আমি ধরে নিলাম মা বোনেদের হাতে নির্যাতিত, জানাতে পারবেন? তাহলে কোথায় কোনো সেক্সুয়াল অফেন্স হয়নি লিঙ্গ নিরপেক্ষ? কোথায় হয়েছে? 354 শ্লীলতাহানি হয়েছে যৌন অপরাধ লিঙ্গ নিরপেক্ষ? একেবারেই হয়নি। কর্পোরেটের যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে পশ হয়েছে জেন্ডার নিউট্রাল? হয়নি তো। খুব ভুলভাল কথা ছড়াবার চেষ্টা করা হচ্ছে। আমাদের একটা নতুন ইনক্লুশন হয়েছে, দেখলাম যে বিদেশ থেকে যে নিয়ে এসে অনেক সময় নাবালক নাবালিকাদের কাজে লাগানো হচ্ছে, মানে নানা রকম অপরাধে বা যৌন অপরাধে, সেটাকে তার মধ্যে নাবালককে ঢোকানো হয়েছে, আগে নাবালিকাদের প্রবেশ ছিল। তো ট্রাফিকিং এর মধ্যে সবসময় সবাই ছিলেন, হিউম্যান ট্রাফিকিং অপরাধের সঙ্গে। তো এটা একটা মানে কি, এটা একটা আইওয়াশ করার চেষ্টা করা হচ্ছে, এবং যারা এটা নিয়ে লেখালেখি করেছেন তারা ঠিক বুঝতে পারেননি পক্সো আগেও কিন্তু লিঙ্গ নিরপেক্ষই ছিল, অর্থাৎ জেন্ডার নিউট্রালই ছিল। পক্সো কিন্তু কোনোদিনই এমন নয় যে শুধু বাচ্চা মেয়েদের জন্য, কোনোদিনও তাই ছিল না। ন্যায় সংহিতায় 69 যে ধারাটি রয়েছে সেটি নিয়েও পুরুষদের মধ্যে আতঙ্ক বাড়ছে। 69 সে তো সাংঘাতিক। কারণ আজকে আমার কথা, আজকেরকার দিনে দাঁড়িয়ে সম্পর্ক 1 বছর টিকলেই সেটাকে বিরাট কিছু মনে করা হয়। আর আমার কথা যে যুগের সঙ্গে তাল মিলিয়ে তো সবকিছু হবে, যুগ এগিয়ে গেছে। আজকের দিনে সম্পর্ক ওরকম হয় নাকি? এই বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস হলে সেটা যদি বিয়ে করা না হয় তাহলে নাকি আমরা 10 বছরের কারাদণ্ড দেবো, আমরা জরিমানা দেবো, এই সমস্ত কি? আমরা বলছি ডিজিটাল ইন্ডিয়া, আমরা নাকি চাঁদে যাচ্ছি, আমরা এটা করতে, আর তার সঙ্গে এই আইন। আমরা তো 1860-এর বদলে আরো পেছনে চলে গেলাম। এটা এরকম কোনো আইন হতে পারে নাকি? আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্ক যেখানে বিয়েই টিকছে না কারোর, সেখানে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে এরকম আইন? তাহলে আর হলে সেটা জেন্ডার নিউট্রাল কেন হলো না? তাহলে ছেলেরাও কেন সেটা করতে পারবেন না? কারণ বহু বহু মেয়ে এরকম প্রতিশ্রুতি ভঙ্গের দায়ে দায়ী। তাহলে ছেলেদের জন্য কেন হলো না? তাহলে কিসের লিঙ্গ নিরপেক্ষ হলো সবকিছু? জানতে চাই এই সমস্ত কথা। বহু ছেলেদেরকেও এরকম অফিসে মানে প্রলোভন দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার লোক দেখিয়েও বহু ছেলেকে এরকম সহবাস করানো হয়, এরকম উদাহরণ আছে, বহু মহিলাও আছে। তো অস্বীকার করতে পারবেন? ভুলভাল কথা বলে যাচ্ছেন। এটা একটা আইন, 69টা অন্ধকারে নিয়ে যাওয়ার আইন। এটা একটা হয় নাকি আজকের দিনে দাঁড়িয়ে? আজকে যেখানে ছেলে মেয়েদের রোজ সম্পর্ক হচ্ছে, রোজ ভাঙছে, রোজ হচ্ছে, রোজ ভাঙছে, সেখানে এটা একটা কথা? নারীদের শুধু নয়, এবারে ওনারা রাস্তা করে দেন পুলিশের হাতে বেশি ক্ষমতা দিয়ে, যাতে এরকম ধরনের কেস হলেই তখন কি হবে? যারা দেখুন সব প্রফেশনেই সৎ অসৎ আছে, যারা অসৎ পুলিশ আছেন তারা আরো টাকা পয়সা চাইবেন বেশি, সেই রাস্তা করে দিচ্ছেন তো ওনারা, আরো সেই রাস্তা করছেন না? যে আর মেয়েরা ভাবছেন কিছু পান থেকে চুন খসলেই, আইফোন কিনে না দিলেই, এটা না দিলেই, সেটা না দিলেই গিয়ে এই জিনিস করে দেবেন, আর তখন আবার পুলিশের উপর পুলিশ চাপ দিতে সৃষ্টি করবেন যে না হলে কিন্তু আপনাদের এক্ষুনি ধরে নেবো, 10 বছরের কারাদণ্ড হয়ে যাবে, টাকা দিন। এটাই করলেন নাকি ওনারা? কি মনে হয়? তাই তো করলেন। এটা ন্যায় সংহিতা হলো? ওনারা বলছিলেন না মানে দণ্ড থেকে আমরা ন্যায় নিয়ে এলাম, সেটা ন্যায়? পুরুষ মানুষের জন্য কি হলো জানতে চাই। কি পেয়েছেন পুরুষ মানুষ? এদিকে কালকে শুনলাম পশু পাখিকে মেরে ফেললো, তার জন্য আইন হলো, তার জন্য দণ্ড হলো, সবকিছু হলো। তা পুরুষ মানুষের জন্য কি হলো? মানে এদেশে পুরুষ মানুষের জায়গাটা পশু পাখি, নারী শিশু তো ছেড়েই দিলাম, পশু পাখির থেকেও অধম। গণপিটুনিতে ওনারা মৃত্যুদণ্ড দিলেন, তা পুরুষ মানুষের জন্য কি হলো? আমি এটা জানতে চাই। আমার একটাই তো কনসার্ন, পুরুষ মানুষ কি পেলেন? কিচ্ছু পেলেন না। আর এই নারীদের জন্য যেটা হয়েছে সেটা তো আবার পুরুষ মানুষের বাড়ির নারীরা কেউ তার সুবিধা পাবেন না, কোনোদিন পানও নি। তাদের তো একটাই অপরাধ, তারা পুরুষ মানুষের বাড়ির নারী, তাদের মা, তাদের বোন। কি পেলেন পুরুষ মানুষ? কিচ্ছু পান। ইমিডিয়েটলি এগুলো মানে আন্দোলন হওয়া উচিত সবকিছু নিয়ে। আমরা তো সেই আন্দোলনেও নামছি চেঞ্জ হওয়ার জন্য। আর কার সঙ্গে কথাবার্তা বলে এগুলো ঠিক হলো? কোন স্ট্যাটিস্টিক্স এর ভিত্তিতে এগুলো ঠিক হলো জানতে চাই। কারাই রায়গুলো দিলেন, কারাই সায়গুলো দিলেন, খুব জানার ইচ্ছে। তাদের তো উচিত ছিল, যারা আমরা পুরুষ অধিকার আন্দোলন করছি সারা ভারতবর্ষ জুড়ে কাজ করি, তাদের সবার সঙ্গে কথা বলা উচিত ছিল তো। স্ট্যাটিস্টিক্স তো আমাদের কাছে আছে। বলেছেন কারোর সঙ্গে কথা বলার দরকার মনে করেছেন? পুরুষ মানুষের সুইসাইডের যে স্ট্যাটিস্টিক্স, সেটা তো খুব ওপেন, এনসিআরবি। একবার তাকিয়েছেন তার দিকে? কেন তাকাননি? ন্যায় সংহিতা করছেন তো, কেন তাকাননি? জানতে চাই।
হ্যাঁ, কেন আত্মহত্যা অপরাধ কেন? ওনারা তো ট্রান্সজেন্ডারদের, পুরুষ মানুষের ট্রান্সজেন্ডার সবার সঙ্গে যদি ধর্ষণ হয় সেটাকেও অপরাধের তালিকায় রাখেননি। ভাবতে পারছেন আপনারা? ওনারা নাকি ন্যায় করছেন, বয়স বাড়িয়েছেন 15 থেকে 18। সেটা আবার অনেক রকম অনেকগুলো ব্যাপার আছে, কারণ যেহেতু এই জিনিসটা ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যেই আমাদের রয়ে গেছে, সেহেতু ওটাকে ওনারা এখানে মর্যাদা দিতে চাননি। কারণ বৈবাহিক ধর্ষণ তো ডোমেস্টিক ভায়োলেন্সেরই একটা পার্টের মধ্যে রয়ে গেছে। আর 15 থেকে বয়সটা বাড়িয়ে 18 করেছেন, সেটা তো একটা অন্য জিনিস চলছিল সুপ্রিম কোর্টে। সেটা ঠিক, সেটা নিয়ে কথা বলতে চাই না, কারণ ওটা তো একটা অন্য পোর্শন, ওটা তো অলরেডি আছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের মধ্যে। দিদি, এক্ষেত্রে একটা বিষয় জানার আছে, বিয়ের পর তো ছেলেরাও তো নিগৃহীত হয়। প্রচুর নিগৃহীত, ধর্ষণ হয় ছেলেদের, অনেক ছেলে বৈবাহিক ধর্ষণের শিকার। তাদের কথা কথা কি তো ভেবেছে? কিছু বলা হয়নি। না, তাদের তো কোনো কথাই বলা হয়নি, পুরুষ মানুষের সম্পর্কে তো একটা লাইনই নেই। তাই জানতে চাইছি এটা কিসের ন্যায় সংহিতা? আর এই জিনিস তৈরি হলো কাদের সঙ্গে কথা বলে? কাদের সঙ্গে? আমলাদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে? কথা তো বলতে হতো যে যারা এই অধিকারের আন্দোলন নিয়ে কাজ করেন তাদের সঙ্গে। কথা বলেছেন ওনারা? কাউকে ডেকে পাঠিয়েছেন? সারা ভারতবর্ষে তো অনেক আছেন যারা এই অধিকারের আন্দোলন করছেন। কাউকে কথা বলেছেন? কোনো স্ট্যাটিস্টিক্স জানতে চেয়েছেন যে পুরুষ মানুষ এক্স্যাক্টলি কোন জায়গাটায় দাঁড়িয়ে আছেন? তাহলে এটা কিসের ন্যায় সংহিতা? এইগুলো করে না ওনারা কিন্তু অপরাধের সংখ্যা বাড়াবেন, এটা বলে দিতে চাই কিন্তু সবাইকে। কারণ দেয়ালে পিঠ থেকে গেলে কিন্তু সেটাই হয়, তখন পুরুষ মানুষের উপর দোষ এসে পড়বে, তো ওনারা কিন্তু সেটা বাড়াবেন। কারণ দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ তখন কি করবে? সেটাই করবে তো মানুষ। বুঝতে আমাদের পারলাম। অনেক ভাবা উচিত ছিল একটা কিছু করার আগে। মানে হুড়ুম দুরুম করে একটা জিনিস করে ফেললেন ওনারা, আর যে কোনো ভাবে সেটাকে শুরু করতে হবে, এটা এরকম করে করার জিনিস কিন্তু ছিল না। তবে আপনাদের কি মনে হচ্ছে এই নতুন আইনের এই নতুন পরিবর্তনগুলো আপনারা কিভাবে দেখছেন? আর এই যে নতুন আইনে যৌন হেনস্থার বিষয়ে লিঙ্গ নিরপেক্ষতা রাখা হচ্ছে, বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? কতটা স্বচ্ছতা আসতে পারে আইনের ধারায়, সেটি অবশ্যই কমেন্ট করে জানান। আর সেই সঙ্গে যাবতীয় তথ্য পেতে শিবম দাসের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি প্রিয়া। পরবর্তী আরও অনেক নতুন আপডেট নিয়ে চলে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।